নমস্কার, লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। এই চ্যানেলে এটা আমার দ্বিতীয় ভিডিও। আমি ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো মূলত বাংলা মিডিয়ামে ছেলে মেয়েদের জন্যই, যারা ইংলিশে অতটা সড়গড় নয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমি একেবারে বিগিনার্স লেভেল থেকে শুরু করছি, আর এরকম আরও অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও আমি দিতে থাকবো। আপনাদের ভালো লাগলেই, আপনারা উপকৃত হলেই আমার পরিশ্রম সার্থক মনে করব। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আগের দিনের ক্লাসে আমি অনেক কিছু পড়িয়েছিলাম, যার মধ্যে প্রথমে হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশনটা পড়িয়েছিলাম, তারপর সাবজেক্ট প্রেডিকেট পড়িয়েছিলাম, এই সব নিয়ে আলোচনা করেছিলাম মূলত। তো আজকে যে জিনিসগুলো নিয়ে আমি আজ আলোচনা করব সেটা হচ্ছে কত ধরনের বাক্য হতে পারে। তো এর জন্য আমি একটা অন্য কালি ইউজ করব, কালোর সাথে। এই জন্য একটা অন্য কালি ইউজ করলাম, নীল কালি ইউজ করছি। তাহলে কি বাক্য কত ধরনের, বাক্যের প্রকারভেদ। তো এগুলো প্রথমেই জানার দরকার আমার, কি ধরনের বাক্য হয়, তাহলে কোথায় কখন কোন ধরনের বাক্য ব্যবহার করতে হবে আমরা জানতে পারবো না। প্রথমেই kinds of sentence, kinds of sentence বা বাংলায় লিখি বাক্যের প্রকারভেদ। বাক্যের প্রকারভেদ, কত ধরনের বাক্য হতে পারে। তো কত ধরনের বাক্য হয় আমরা জানবো 5 ধরনের বাক্যের কথা। সেই 5 ধরনের বাক্য কি কি সেটা আমি লিখছি। বাক্যের প্রকারভেদের মধ্যে 5 ধরনের বাক্য। অন্য কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমেই আসে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ এলো। তারপরে আসে ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ। তারপর আসে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ বাক্য। তারপরে আসে অপটেটিভ, অপটেটিভ। তারপরে আসে এক্সক্ল্যামেটরি, জায়গাটা কম যদিও তাও এখানটা লিখছি, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি। এর বাংলাগুলো আমি লিখে দিচ্ছি নিচে। প্রতিটা বাক্যের এই যে ইংলিশ কথাগুলো লিখেছি তার মানে কি। অ্যাসার্টিভের মানে হচ্ছে বিবৃতিমূলক, বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। ইম্পারেটিভের বাংলা, ইম্পারেটিভের বাংলা হচ্ছে আদেশ বা অনুরোধ, অনুরোধ, আদেশ বা অনুরোধ মূলক। ইন্টারোগেটিভের বাংলা হচ্ছে, ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে বোঝা যাবে কোনটার কার, প্রশ্নসূচক, প্রশ্নসূচক। ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক, প্রার্থনামূলক, ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য অপটেটিভ। এক্সক্ল্যামেটরিকে আগে বলা হতো বিস্ময়সূচক, কিন্তু এখন বলা হয় আবেগসূচক বা আবেগমূলক, আবেগমূলক, আবেগমূলক। তো এই ছিল প্রত্যেকটা বাক্যের মানে। অ্যাসার্টিভ বিবৃতিমূলক, ইম্পারেটিভ আদেশ বা অনুরোধমূলক, ইন্টারোগেটিভ প্রশ্নসূচক, অপটেটিভ ইচ্ছাসূচক বা ইচ্ছামূলক, প্রার্থনামূলক, এক্সক্ল্যামেটরি আবেগমূলক। তো এই হচ্ছে আমার বাক্যের প্রকারভেদ। তো এবারে আমি
নিয়মাবলী দিয়ে এক্সাম্পলগুলো দাঁড়াবো। এক, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কি বাক্য লিখবো? অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক, কোন একটা বিবৃতি বোঝাচ্ছে যে বাক্যের দ্বারা। অ্যাসার্টিভ লিখি উমা is a good girl। এর দ্বারা আমরা একটা বিবৃতি বোঝাচ্ছি, মানে একটা জাস্ট কথা বলাচ্ছি যে উমা একটি ভালো মেয়ে, উমা ইজ এ গুড গার্ল, এটা বোঝাচ্ছি। মানে সাধারণ একটি বাক্য যার মধ্যে দিয়ে কোনো কিছু আকাঙ্ক্ষা প্রকাশিত হচ্ছে না, মানে আদেশ, অনুরোধ, প্রশ্ন, ইচ্ছা, আবেগগুলো কোনো কিছুই প্রকাশিত হচ্ছে না। উমা ইজ এ গুড গার্ল, সাধারণভাবে উমা একটি ভালো মেয়ে। দ্বিতীয়টি লিখছি, দ্বিতীয় আমার ছিল আদেশ বা অনুরোধমূলক। আদেশ বা অনুরোধমূলক কি লিখি? আদেশ বা অনুরোধমূলক লিখি শার্ট দ্য ডোর। দরজাটি বন্ধ করে দাও। এটা একটা আদেশ দেয়া হচ্ছে, বা অনুরোধ যদি লিখতাম প্লিজ শার্ট দ্য ডোর, মানে দয়া করে দরজাটি বন্ধ করে দাও, সেটা অনুরোধ হতো। এখানে আমি আদেশ বুঝিয়েছি শার্ট দ্য ডোর, দরজাটা বন্ধ করে দাও। এর মানে একটা কোনো কিছু ইনস্ট্রাকশন বোঝাচ্ছে, একটা আদেশ বোঝাচ্ছে, সেটা ইম্পারেটিভে যাচ্ছে। নেক্সট যেটা, নেক্সটটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বাক্য। ওটা লিখি, কি লিখি? ইজ শি গোয়িং টু স্কুল? ইজ শি গোয়িং টু স্কুল মানে সে কি স্কুলে যাচ্ছে? এটা একটা প্রশ্ন বোঝাচ্ছে, তাই জন্য প্রশ্নমূলক বা প্রশ্নসূচক বাক্য। তারপরে যেটা লিখবো, তার জন্য আমার আশা করি এটা বোঝা গেছে এই বাক্যের ভাগগুলো। আমি এইটা মুছে উদাহরণটা লিখবো, এই দুটো বাকি রাখি কারণ এই দুটো লিখবো এখন। অপটেটিভ আর এক্সক্লেমেটরি। অপটেটিভ, অপটেটিভ মে ইউ বি হ্যাপি মানে হচ্ছে মে ইউ বি হ্যাপি মানে তুমি সুখী হও, এটা ইচ্ছা বোঝাচ্ছে বা এটা প্রার্থনা বোঝাচ্ছে যে তুমি সুখী হও। তো এটা অপটেটিভে যাচ্ছে। এরপরে যে বাক্যটা আসছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি, বা যার মাধ্যমে আমরা কোনো আবেগ বোঝাই, আবেগমূলক বাক্য, সেটা লিখছি। এটার মাধ্যমে আমি আমার মনের খুশিটাকে প্রকাশ করছি যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো এটা একটা আবেগের প্রকাশ হচ্ছে এই হুররে শব্দটার মধ্যে দিয়ে, তো সেই জন্য এটা একটা আবেগমূলক বাক্য। তো এবারে যেটাই আসা যাক, এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড কাপ। এটার আবেগমূলক বাক্যের লাস্টে আমি এটা এই জন্যই ফাঁকা রেখেছিলাম, ফুল স্টপ দিয়েছিলাম। এটা হচ্ছে এই যে এক্সক্লামেশন, এই মার্কটাকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশনের বাংলা হয় বিস্ময়সূচক চিহ্ন, কিন্তু এই কথাটা কিন্তু ঠিক নয়। এই কথাটা অ্যাকচুয়ালি হওয়া উচিত আবেগসূচক চিহ্ন, কারণ হচ্ছে বিস্ময়, এই যে মনের রাগ, ক্ষোভ, ঘৃণা, ভালোবাসা এগুলো প্রকাশ করার জন্য বিস্ময় কথাটা ঠিক কথাটা। বিস্ময় একটা সাধারণ আবেগকেই বোঝায়, আর আবেগের মধ্যেই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আছে। সেজন্য বিস্ময় কথা দিয়ে পুরো সেই জিনিসটাকে, অর্থাৎ আনন্দ, দুঃখ, এগুলোকে সবকিছুকে বোঝানো সম্ভব নয়। সেই জন্য এই কথাটা চেঞ্জ হয়ে এখন আবেগমূলক বা এটা আবেগসূচক চিহ্ন হয়ে গেছে বিস্ময় বদলে। তো এবার যে জিনিসটায় আসা যাক সেটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্নটা কি জিনিস? অর্থাৎ এই যে আমরা পড়লাম 5 রকমের বাক্য, 5 রকমের বাক্যগুলো কিভাবে আমরা বসিয়ে একটা সেন্টেন্স গঠন করতে পারি সেই জিনিসটাই আমি বোঝাবো এখন। সেটা হচ্ছে যে
না জানলে আমি পরবর্তী ধাপে এগোতে পারবো না। তো পরের টপিক হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন অর্থাৎ বাক্যের বিন্যাস, কি ধরনের বাক্য হয়। তো এখানে প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইংরেজিতে বাক্য গঠন সবসময় অন্য কালিতে লিখছি তাহলে বুঝতে সুবিধা হয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে যাবে। আর উদাহরণ দিলেই প্রকাশিত হয়ে যাবে। সাবজেক্ট আমার এখানে ধরো আই, ভার্ব এখানে I am, object I am hungry, এই একটা বাক্য হয়ে গেল I am hungry। অর্থাৎ ইংরেজিতে যত ধরনের আমরা বাক্য লিখি, খুব কবিত্ব প্রকাশ না করালে বিভিন্ন কবিতায় বিভিন্ন রকম ভাবে বাক্য লেখা যায়, কিন্তু সাধারণভাবে গদ্য প্যাটার্নের যে বাক্য সেটা কিন্তু পরপরই হয়। যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট লিখলাম প্রথমে, তারপর ভার্ব দিলাম, তারপর অবজেক্ট দিলাম। কিন্তু বাংলায় কিন্তু পুরোপুরি আলাদা। মানে যেমন একটা বাক্যের উদাহরণ দিয়ে আমি বোঝাই, সেটা হচ্ছে আমি ভাত খাই আর আমি খাই ভাত। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর ইংরেজিতে লিখলে এটা হয় কিন্তু আমি খাই ভাত, ভার্ব আসে মাঝখানে, খাই আসে মাঝখানে, তারপর হয় ভাত। কিন্তু বাংলায় যখন আমরা বলছি তখন এটাকে বোঝায় হচ্ছে আমি ভাত খাই। তো তার মানে হচ্ছে বাংলায় যখন আমরা লিখি তখন হয় সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটা বাংলা বেঙ্গলিতে। কিন্তু ইংরেজিতে সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা মনে রাখতে হবে। এইভাবেই বাক্য আমরা গঠন করি। তো পরবর্তী জিনিস আসা যাক। পরবর্তী জিনিস হচ্ছে এইভাবে আমরা একটা অ্যাসার্টিভ বাক্য লেখা শেখালাম। এই যে এগুলো লাস্টে ফুল স্টপ হচ্ছে, মানে কোনো বিবৃতি বোঝাচ্ছে, সেই বিবৃতি মূলক বাক্য লেখা শেখালাম। অ্যাসার্টিভ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা লিখে রাখি নিচে। অ্যাসার্টিভ এই ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ হয়। তারপর আরেকটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। যেমন দেখাচ্ছি উদাহরণ, লিজা গো টু স্কুল। লিজা গো টু স্কুল এটা কিন্তু কোনো বাক্য নয়, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লিজা, তারপরে তার সঙ্গে ইএস যুক্ত হবে। এই যে ভার্ব, এই ভার্বটার সঙ্গে ইএস যুক্ত হয় তবে আমরা বাক্যটা লিখতে পারলাম লিজা গোস টু স্কুল হলো। যেমন এস যুক্ত করে একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা এস যুক্ত করে দেখাচ্ছি। Ram makes a toy. রাম একটা খেলনা বানায়। মেক্স, আমি যদি এখানে মেক দিতাম তাহলে কিন্তু হতো না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে আমার একটা এস যুক্ত করতেই হবে। তো এটা বোঝানো ছিল এস বা ইএস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যুক্ত হয়। এবার দেখা যাক ক্রিয়া যদি সকর্মক হয়, তাহলে কিন্তু এইটা কর্ম অর্থাৎ অবজেক্ট নেয়। সকর্মক ক্রিয়ার যেটা বৈশিষ্ট্য, কর্ম বা অবজেক্ট নেয়, কিন্তু ক্রিয়া যদি অকর্মক হয় তাহলে কিন্তু সেটা প্রিপোজিশন যুক্ত হয় তার সঙ্গে। যেমন দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি কিছু একটা। রিমা dances in the morning. রিমা dances in the morning, এইটা এই যে dances ভার্ব, তারপরে কিন্তু কোনো অবজেক্ট নেই, সেই জন্য ইন যুক্ত হয়ে মর্নিংটা হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনটা যুক্ত হয়েছে। প্রিপোজিশন এটা যুক্ত হয়েছে। তো এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স প্যাটার্ন। আশা করি বোঝা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য কিভাবে লেখা হয়। তো তারপরে আমরা যেটা দেখাবো
সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ গেল, এবার ইম্পারেটিভ। ইম্পারেটিভ, ওখানেও 2 নম্বরে ইম্পারেটিভ ছিল, তো ইম্পারেটিভ দেখাচ্ছি। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্সের মানেটা হচ্ছে আদেশ অনুরোধমূলক। তো আমরা জানি আদেশ অনুরোধমূলক মানে বাংলাতে আমরা অনেক বাক্য করে থাকি, সেগুলোর জাস্ট ইংলিশটা করছি। যেমন জিটা বাজে হয়ে গেল দেখতে। গো হোম, shut the door, এটা আগের বারও লিখেছিলাম, এবারও লিখি, shut the door, shut the door। আর কি হয়? give me a book, সবচেয়ে ইজি এক্সাম্পল গুলো লিখছি। give me a book। আচ্ছা, এগুলো আদেশ লিখলাম, তাহলে এটা কাজ করি, এটা জিটা ছোট হাতের করে দিয়ে এখানে প্লিজ লিখে দিই, প্লিজ গিভ মি আ বুক। দুটো আদেশ দেখালাম, এইটা দেখালাম অনুরোধমূলক। প্লিজ যে যুক্ত হচ্ছে, তো দয়া করে কথাটা আসছে, সেটা অনুরোধমূলক হয়ে যাচ্ছে। তো এই বাক্যগুলোর ক্ষেত্রে কিভাবে লেখা হবে? এই বাক্যগুলোর ক্ষেত্রে অনুরোধমূলকে যেমন প্লিজটা যুক্ত হয়েছে, তেমনি কাইন্ডলি কথাটা যুক্ত হয়, খুব বেশি ব্যবহৃত হয় কাইন্ডলি। বা এটা লাস্টেও যা অনেক সময় গিভ মি আ বুক প্লিজ, গিভ মি আ বুক কাইন্ডলি, বা কাইন্ডলি গিভ মি আ বুক। এটা নিজেদের উপর নির্ভর করে। মূল যে বাক্যের প্যাটার্ন সেটার উপর আমরা নজর রাখি। সেটা হচ্ছে বাক্যের ভার্বটা চলে এসেছে ফার্স্টে, তারপরে চলে এসেছে কি করতে হচ্ছে, মানে বাড়ি যাও, বাড়িটা চলে এসেছে। আমরা যেমন বাংলায় বলি বাড়ি যাও, এখানে হচ্ছে যাও বাড়ি, অর্থাৎ ভার্বটা সবসময় ফার্স্টে চলে আসবে। এই যে প্লিজটাকে বাড়ি দিচ্ছি, কারণ প্লিজটা তো জাস্ট একটা অলংকার কথা। তো হোমটা মানে যে জিনিসটা আমি করব, মানে কোথায় যেতে বলবো, কি করতে বলবো, সেটা পড়ে যাচ্ছে, অবজেক্টটা পড়ে যাচ্ছে, আর যেটা ভার্ব সেটা চলে যাচ্ছে সামনে। এই ধরনের বাক্য এখানে হয়। এবং আমরা প্রায়শই একটা জিনিস লক্ষ্য করি যে এখানে আমি লিখলাম গো হোম, কিন্তু এখানে কোনো সাবজেক্ট লিখলাম না। মানে ইউ গো হোম, মানে বাংলা যেটা হয় যে তুমি, তোমরা, আপনি, আপনারা যান, বাড়ি যান, এরকম কিছু কিন্তু লিখলাম না। এই ধরনের সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের সেন্টেন্সে আগে কর্তা উৎস থাকে। কারণ বাংলায় তো অনেক ধরনের আর কি কথা আছে না, তুই, আমি যেটা বললাম এক্ষুনি, তুই, তোমরা, আপনি, আপনারা, অনেক ধরনের কথা আছে। ইংরাজি কিন্তু একটা ইউ ছাড়া কিন্তু কিছু নেই। সেই জন্য ইংরাজি বাক্যে এই তুই, তোমরা সাবস্টিটিউট যেটা ইউ, এটা কখনো ইউজ হয় না। খুব কম ক্ষেত্রে দেখা যায় এটা ইউজ হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাবজেক্ট ইউটা উচ্চ থাকে। তো এটা বললাম কেন উচ্চ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের আরো অনেক উদাহরণ আছে। যারা ইন্টারেস্টেড তারা বাড়িতে বাংলায় বানিয়ে তারপর ইংলিশে করতে পারেন, যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো হচ্ছে, আগে ভার্ব লিখে তারপর কি করতে হচ্ছে, কোথায় যেতে হচ্ছে, তারপর সেই সব লিখতে হচ্ছে। ইম্পারেটিভ গেল ইজি টাইপের সেন্টেন্স, অ্যাসার্টিভ গেল, ইম্পারেটিভ গেল। আমরা থার্ড কাইন্ড অফ সেন্টেন্সে আসছি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। যেহেতু ইম্পারেটিভ হয়ে গেল, এটা মুছে দিচ্ছি। ইম্পারেটিভের পরে পড়ছিল ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমার 3 নাম্বার ছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেশন কথা থেকে ইন্টারোগেটিভ কথাটা এসছে। ইন্টারোগেশন কথাটা আমরা অনেক সময় প্রায়শই শুনে থাকি যে পুলিশ জেরা করছে, জিজ্ঞাসাবাদ করছে। এই ইন্টারোগেশন কথাটার মানে কিন্তু জেরা বা জিজ্ঞাসা। আর সেই জন্য এই কথার রেশ ধরেই এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে কয়েকটা জিনিস আসে, সেগুলিকে আমরা বলি WH ওয়ার্ড। WH ওয়ার্ড জিনিসটা কি? WH ওয়ার্ড, WH ওয়ার্ড হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যা দিয়ে আমরা কোনো কোয়েশ্চেন বোঝাই। যেমন WH ওয়ার্ড কি? WH ওয়ার্ড উদাহরণ দিই, W দিয়ে কি কি সেন্টেন্স হয়, মানে সেন্টেন্স না, ওয়ার্ড হয়। হু, ওয়্যার, when, what, whose, how, জিজ্ঞাসা, how much, how many,
হাউ মেনি, এইসব জিনিস হয়। এটা হচ্ছে WH ওয়ার্ড। এটা আগে ফার্স্টে আমাদের জানতে হবে WH ওয়ার্ড কীরকম হয়। এইগুলোকে বলে WH। হাউ কিন্তু এটা WH ওয়ার্ড, হাউ, হাউ মেনি, হাউ মাচ, এগুলো সবগুলো কিন্তু WH ওয়ার্ড। W থাকলে এই কোয়েশ্চেনগুলো যেহেতু এইগুলো দিয়ে কোয়েশ্চেন বোঝাচ্ছে, সেই জন্য এগুলো কিন্তু WH ওয়ার্ডের অন্তর্গত। তো এবার যেটা আসা যাক সেটা হচ্ছে এই বাক্যগুলোতে কি ধরনের ভার্ব ইউজ হয়। আমি তো জানলাম WH ওয়ার্ড ইউজ হবে, মোটামুটি হয়। তো কি ধরনের ভার্ব এখানে ইউজ হয়, এখানে যে ধরনের ভার্ব ইউজ হয় সেটা লিখছি। কালিটা চেঞ্জ করি। বি ভার্বের মধ্যে বি ভার্ব কোনটা আমরা জানি, সেটা মোটামুটি am, are, is, was, were, মোটামুটি এগুলো মানে past tense present সব মিলিয়ে লিখেছি। তো এটা ইউজ হয়। আর আরেকটা জিনিস ইউজ আরো মানে যেগুলো ইউজ হয় সেগুলো পরপর লিখছি। হ্যাভ ভার্ব ইউজ হয়। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ, have, had, past tense, has, have, had ইউজ হয়। তারপরে যেটা ইউজ হয় আরো অনেক ভার্ব ইউজ হয়, লিখছি পরপর সব। shall, shall, should, might, may, মেটা পরেও আমরা ইউজ করব, কিন্তু এখানেও ইউজ হয় সেটা আগে থেকে বলে রাখলাম, কারণ অবজেক্টিভে আমরা পরে আসবো। কি লিখেছি, আচ্ছা উইল হয়, would হয়, এই ধরনের হয়। মোটামুটি বোধহয় সবই লিখেছি, ক্যান লিখিনি, ক্যান, কুড, এই যে এইগুলো মোটামুটি ইউজ হয় বাক্যে। তো এবার দেখা যাক একটা কম্প্যারিজন করব। কম্প্যারিজন মানে তুলনা করব, সেটা হচ্ছে অ্যাসার্টিভের সঙ্গে ইন্টারোগেটিভের তুলনা করব। এগুলো মোটামুটি বোঝা গেল WH ওয়ার্ড ইউজ হয়, বি ভার্ব ইউজ হয়, হ্যাভ ভার্ব ইউজ হয়, এই শ্যাল শুড, এই হ্যানা ত্যানা এগুলো ইউজ হয়। মোটামুটি অনেক ধরনের বাক্য, অনেক রকমের ইন্টারোগেটিভ বাক্য আছে, বহু রকমের, আসলে আনকাউন্টেবল, প্রচুর আছে। তো তার মধ্যে একটা কম্প্যারিজন এনে ব্যাপারটাকে একটু ইজি করার চেষ্টা করব। সেটা হচ্ছে assertive and interrogative comparison. এটা মুছে এইদিকে লিখি assertive, এদিকে লিখি interrogative, ওটা কিছু imperative, ওকে, interrogative, তাই না, ing লিখলাম। তো লিখি, একটা বাক্য লিখছি। বিমল is your brother. বিমল is your brother. এই ধরনের সেন্টেন্স, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের আলোচনার বস্তু। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে এটা একটা অ্যাসার্টিভ সাধারণ বিবৃতিমূলক বাক্য, বিমল তোমার ভাই, এটাকে আমি কোয়েশ্চেনে চেঞ্জ করব। কি করে কোয়েশ্চেনে চেঞ্জ করব? এই যে ভার্বটা আছে না, ইজ, এটা বি ভার্ব আছে, সেই ইজটাকে আমি সাবজেক্টের আগে লিখে দেবো, অর্থাৎ ভার্বটা চলে আসবে সাবজেক্টের আগে। ইজ বিমল your ছিল, হ্যাঁ, your brother, এটার কিন্তু লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, মাস্ট, এটা মাস্ট, জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে, না হলে সেটা কোনো প্রশ্ন সূচক বাক্য হবে না। বিমল তোমার ভাই, বিমল কি তোমার ভাই, ইজটা চলে গেল ফার্স্টে, তাহলে ভার্বটা এখানে ফার্স্টে চলে যাবে। আরো উদাহরণ দিচ্ছি, দেওয়া যায়, ইজ দিয়ে একটা দিলাম, ক্যান দিয়ে দিচ্ছি, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট। এটাকে আমি যখন ইন্টারোগেটিভে চেঞ্জ করবো খুব ইজিলি, এখানে যে ভার্বটা আছে ক্যানকে আমি ফার্স্টে লিখে দেবো, ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারো, তুমি এটা করতে পারবে। জিজ্ঞাসাটা কিন্তু মাস্ট দিতেই হবে, নাহলে কিন্তু কোনো প্রশ্ন হবে না। বাংলা বাক্যে আমরা প্রশ্ন দিয়ে থাকি, মানে প্রশ্ন সূচককে এই যে নোটটা এটা আমরা দিয়ে থাকি, চিহ্নটা প্রশ্নবোধক চিহ্ন বলে। তো এটা দিলাম, একটা ক্যান দিয়ে দিলাম, একটা কি দিয়ে দিই, হ্যাভ দিয়ে একটাও হয়নি। Jimmy has a mobile.
আচ্ছা রিমি হ্যাজ এ মোবাইল, রিমি হ্যাজ এ বুক করলি, মোবাইলের থেকে বুকটাই ভালো। রিমি হ্যাজ এ বুক, এটাকে কি করে চেঞ্জ করবো? হ্যাজটা ফার্স্টে চলে যাবে, তারপর এটা হবে। তার মানে রিমি কি একটা বই আছে, রাস্তায় একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে, পরে জিজ্ঞাসা চিহ্নটা পরে চলে যাবে। তো এরকম হলো। তো এই ধরনের বাক্যগুলোর কথা বললাম। আরেক ধরনের বাক্য বলতে হবে, সেটা হচ্ছে এখানে যেমন ভার্বটা আছে, কিছু কিছু বাক্য এরকম থাকে যে এই ভার্বগুলো ছাড়া অন্য ধরনের ভার্ব থাকে। যেমন প্লে থাকতে পারে, প্লে দিয়ে একটা দেখাই, প্লে দিয়ে একটা বাক্য দেখাই। এখানে বাক্যটা লিখছি, তো সেটাকে কি করে চেঞ্জ করবো বলছি। বিরাট প্লেস ক্রিকেট, বিরাট ক্রিকেট খেলে। তো এটাকে আমি কি করে চেঞ্জ করে ইন্টারোগেটিভ বানাবো? প্লেস বিরাট ক্রিকেট, এটা কোনো বাক্যই হয় না, এই ধরনের বাক্যের কোনো অস্তিত্ব নেই। তখন আমাদের এক ধরনের জিনিস আনতে হবে, সেটা হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব আনতে হবে। সেটাকে আমরা লিখতে পারি ডু দিয়ে, এখানে নিচে লিখি। এটা হচ্ছে টেন্স অনুযায়ী, পারসন অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু বাক্যের যে মূল ভার্ব, অর্থাৎ এখানকার মূল ভার্ব কোনটা, প্লে, এই প্লে কথাটার কোনো চেঞ্জ হবে না। দেখাচ্ছি কি কি আনবো। ডু, ডিড, ডাজ, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ হবে, পাস্টের ক্ষেত্রে ডিড হবে, অন্য ক্ষেত্রে ডু হবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডু হয়। তো এটাকে আমরা চেঞ্জ করবো বিরাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা কি করি, ডাজ বিরাট। এবার একটা সন্দেহ আছে, এখানে প্লেস ছিল, কি হবে? আমি বলেছি টেন্স অর্থাৎ কাল, অতীত, বর্তমান, ভবিষ্যতে এইটা চেঞ্জ হয়ে ডু ডিড হতে পারে বা ডাজ থেকে ডিড হতে পারে, কিন্তু কখনো মূল যে পারসন থাকবে তার অনুযায়ী চেঞ্জ হতে পারে। অর্থাৎ যেমন পারসন, এখানে যদি আই থাকতো তাহলে ডু হতো ফার্স্ট পারসন, ইউ থাকলে ডু হতো সেকেন্ড পারসন, আর যেহেতু বিরাট আছে থার্ড পারসন, তো সেই জন্য আমার ডাজ হবে। তো ডাজটা চলে আসবে সামনে, ডাজ বিরাট লিখেছে, কিন্তু যে মূল ভার্বটা প্লে, প্লের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ডাজ বিরাট প্লে ক্রিকেট, বিরাট কি ক্রিকেট খেলে? এই ধরনের বাক্যগুলো এভাবে লিখতে হবে। তো গেল। তো ওখানে আমি অনেকগুলো WH ওয়ার্ড সম্পর্কে বলেছিলাম, আসলে রিপিট করছি না। এর পরের বাক্যে আসা যাক। এর পরের বাক্য, এই ধরনের বাক্যগুলো খুব মনে রাখতে হবে। যখনই দেখবো অন্যরকম ওয়ার্ড, তখনই ডু, ডিড, ডাজ এনে নেব। আর অবশ্যই প্রশ্নসূচক, প্রশ্নবোধক যে চিহ্নটা আছে সেটা মাস্ট, সেটা দিতেই হবে। ইন্টারোগেটিভ যখন করব কোয়েশ্চেন লাস্টে থাকবে। তারপরে বাক্যে আসা যাক। এটার টেস্টটা কমপ্লিট হয়ে গেছে। টেস্টটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি ফোর্থ টাইপ অফ সেন্টেন্সে আসছি। ফোর্থ টাইপ অফ সেন্টেন্স আমার ছিল অপটেটিভ। তো অপটেটিভে আসা যাক। তাহলে আমার কি হলো, অ্যাসার্টিভ হলো, ইম্পারেটিভ হলো, ইন্টারোগেটিভ হলো। এবার আমি অপটেটিভে আসবো। অপটেটিভ, অপটেটিভের মানে আমি ফার্স্টেই লিখেছিলাম। অপটেটিভের মানে হচ্ছে ইচ্ছা বা অনুরোধ, ইচ্ছা বা প্রার্থনামূলক। অনুরোধ হচ্ছে ইম্পারেটিভ, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তো ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য কিভাবে লেখে সেটা আমাদের এখন সোল কনসার্ন। কিভাবে লেখে সেটা দেখিয়ে দিচ্ছি। বাক্য গঠন, বাক্য গঠন প্রত্যেকটার কিন্তু আমি বলেছিলাম অ্যাসার্টিভ কিভাবে লেখে, এসভিও, ইম্পারেটিভ কি করে লেখে, প্রথমে ভার্ব দিয়ে তারপর কি করছি, কোথায় করছি, কি সব হ্যানা ত্যানা পরে লিখি। আমি ইন্টারোগেটিভের বলেছিলাম ভার্বটা, যে ভার্ব থাকবে সেটা আগে চলে আসে, তারপরে অন্যগুলো হয়, তারপরে সাবজেক্ট বসে, তারপরে বাকিটা বসে, আসল যে ভার্বটা সেটা বসে, বলেছিলাম সেটা। এখানকার বাক্য গঠনটা দেখাচ্ছি। প্রত্যেকটারই বাক্য গঠনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বাক্য গঠন ছাড়া আমি ইংলিশের পড়ে থাকবে কিছুতেই বলতে পারবো না। বাক্য গঠন, এটার বাক্য গঠন হচ্ছে ফার্স্টে চলে আসে মে, দিস ইজ মাই এম, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। মে, মে প্লাস
সূচক বাক্য। তো এখানে অ্যাপ্লিকেশনে আমি ফার্স্টে মেটা লিখে দিলাম, তারপর আমি লিখবো অ্যাসার্টিভ। অর্থাৎ অ্যাসার্টিভটা ভালো করে করলে তার আগে একটা মে যোগ করে দিলে আমার সাধারণ ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স রেডি হয়ে যায়। এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল একটা অন্য কালি ইউজ করছি। এক্সাম্পল দেখাচ্ছি। ইচ্ছা বা এটা ছিল ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে মে হয়ে গেল ফার্স্টে অ্যাসার্টিভ। লিখি গড ব্লেস হিম। গড ব্লেস, মে গড ব্লেস হিম, তাকে যেন ভগবান ব্লেস করে, আশীর্বাদ করে। তো আমি কি করলাম, মেটা জাস্ট যোগ করে দিলাম আগে, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু লিখেছি সাবজেক্ট ভার্ব, তারপরে যা ছিল অবজেক্ট এখানে হি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি, তার আগে একটা মে যোগ করে দিয়েছি, হয়ে গেছে আমার অপটেটিভ সেন্টেন্স। তো আর একটা एग्जांपल দেখা যাক। মে দিয়ে লিখি, মে দিয়ে একটা লিখি, মে দিয়ে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এই ধরনের বাংলাটা হচ্ছে। মেয়েটা ফার্স্টে চলে এসছে, আমার দিতে হচ্ছে যে যেন হয়, হোক, এই আশাটা, এই ইচ্ছাটা, এই প্রার্থনাটা করছি। তো মেয়েটা হচ্ছে ফার্স্টে, দেন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু লিখেছি সাবজেক্ট ভার্ব, তারপরে যা ছিল তাই। লিভ, যেহেতু লিভ তার সাথে দীর্ঘজীবন, লিভের পরে লংটা লিখে দিয়েছি। তো এই ছিল আমার অপটেটিভ, খুব ইজি টাইপের বাক্য। যেহেতু এখানে লিভ লং কথাটা এলো, তো আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা লিখছি। সেটা হচ্ছে অনেক সময় দেখি, অনেক সময় কার্টুনেও দেখা যায়, অনেক কিছুতে দেখা যায় যে একটা কথা, বা বিভিন্ন বইতেও দেখা যায় অবশ্যই, সেটা হচ্ছে একটা বাক্য লিখছি, জাস্ট একটা সিম্পল অপটেটিভ সেন্টেন্স লিখছি। মে দ্য কিং লিভ লং। আমার এই লিভ লং কথাটা আগেটাই লিখলাম বলে আমার এই কথাটা হঠাৎ মনে পড়ে গেল, তাই লিখছি মে দ্য কিং লিভ লং, মানে রাজা দীর্ঘজীবী হোক। তো সেখানে যখন দেখি লোকে বলছে, তারা কিন্তু একটা অন্য জিনিস বলে, তারা বলে লং লিভ দ্য কিং। এখানে কিন্তু একই কথা বোঝাচ্ছে না, তারাও একটা ইচ্ছা প্রকাশ করছে, প্রার্থনা প্রকাশ করছে দুটো বাক্যের মধ্যে দিয়ে, কিন্তু সেটা মেয়েটা উচ্চ করে দেয়, একটা স্পেশাল টাইপের সেন্টেন্স, যাতে মেয়েটা ওরা আর লেখে না, লং লিভ দ্য কিং লেখে। এটা মনে পড়ে গেল হঠাৎ করে, অনেক জায়গায় অনেক সময় দেখা যায়। তো সিম্পল অপটেটিভ সেন্টেন্স সেটা হচ্ছে মেয়ে লিখে তারপর অ্যাসার্টিভের একটা অ্যাপ্লিকেশন। তো এটা করছি। তারপরে এক ধরনের বাক্য বাকি আছে, সবচেয়ে এক্সাইটিং এবং আমার মতে সবচেয়ে, মানে আমি যখন পড়তাম তখন আমার সব থেকে সুন্দর লাগতো, ভালো লাগতো একটা বাক্য, সেটা হচ্ছে এক্সক্লামেশন। আমার এই জিনিসটা খুব পছন্দের জিনিস, অনেকেরই পছন্দের জিনিস, আমি জানি সেটা। এটা ছিল আমার 5 নম্বর এন্ড দ্য লাস্ট ওয়ান, এক্সক্লামেটরি একটা সুন্দর জিনিস, যা দিয়ে আমরা অনেক রকমের ইমোশন, মানে আবেগ বোঝাতে পারি। আগে এটার নাম ছিল বিস্ময় বোধক, বিস্ময় সূচক বাক্য, সেটা চেঞ্জ করে দিয়েছে, কারণ বিস্ময়টা সাধারণ আবেগ, সমস্ত আবেগকে বিস্ময় দিয়ে বোঝানো যায় না, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ করে এখন হয়ে গেছে আবেগ। তো আবেগ কত ধরনের আছে, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হতাশা, কষ্ট, বিভিন্ন ধরনের আবেগ আছে। তো তার মধ্যে কয়েকটা আমি লেখার চেষ্টা করি এখানে। এটাও একটা স্পেশাল টাইপের সেন্টেন্স, যেখানে যেমন আমি ফার্স্টে বলে WH ওয়ার্ড এনেছিলাম, এখানে ওখানে মে এনেছিলাম অপটেটিভে, এখানে আবার কিছু স্পেশাল টাইপের ওয়ার্ড যুক্ত হবে, লিখছি সেগুলো। লিখবো আমি এক্সক্লামেটরি বাক্য। কি লিখি? প্রথমে লিখি হুররে। আমি প্রথমে ওয়ার্ডগুলো লিখছি, তারপরে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। হুররে, অ্যালাস মানে হাই, ফাই মানে ছি, ফাই হলো। আর কি কি আছে? আরো বিভিন্ন ধরনের আছে, যেমন
হচ্ছে হুডরে লিখেছি, ওটা লিখেছি, ওয়াও আছে একটা, ওয়াও মানে যা দিয়ে আমরা বিস্ময় বোঝাই, যা কিছু হতে পারে সেটা। এগুলো লিখলাম প্রথমে, ছোট ছোট করে দেখাচ্ছি। হুররে দিয়ে লিখে, হুররে দিয়ে এটা অলরেডি লিখে ফেলেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ, এরকম টাইপের কিছু একটা লিখেছিলাম, ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা লিখেছিলাম। হুররে বোঝাতে আমরা আনন্দ বোঝাই, যেটা জিতে গেছে এরকম টাইপের একটা ভাব বোঝাই, হুররে। অ্যালাস বলতে বোঝায় হাই, মানে হাই লোকটি মারা গেছে। আমি লিখছি একটা, হুররেটা আমি আগে লিখেছিলাম, যারা ফলো করেছে ফার্স্ট থেকে তারা ডেফিনেটলি এটা ধরতে পারবে, হুররে দিয়ে একটা বাক্য লেখা আছে ওয়ার্ল্ড কাপ নিয়ে। অ্যালাস, 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 অ্যালাস মিলখা সিং ইজ নো মোর। মিলখা সিং কদিন আগে মারা গেলেন। অ্যালাস মিলখা সিং ইজ নো মোর, এটা একটা আমরা খুব গভীর দুঃখ প্রকাশ করছি যে মিলখা সিং আমাদের ছেড়ে চলে গেছেন। তো এটা মানে হাই অর্থাৎ খুব কষ্ট দুঃখ বোঝাতে হাই কথাটা যেটা বাংলায় আমরা ইউজ করি। তো এটা হচ্ছে অ্যালাসের একটা বাক্য হলো। ফাই লিখি, ফাই মানে ছি, ফাই এটা খুব সেলিব্রেটেড বাক্য, এটা খুব কমন একটা বাক্য যেটা ছোটদের সবাইকে শেখানো হয় ফাই দিয়ে। ইউ আর আ লায়ন, ইউ ওয়াইটা ছোট হাতের হবে অ্যাকচুয়ালি, ইউ আর লায়ন, ছি তুমি একজন মিথ্যেবাদী, ফাই ইউর লায়ন হলো। দেন একটা বাক্য কি ওয়াও, লিখি ওয়াও, you are so intelligent, you're so intelligent, বা এটা ফুল স্টপও দেওয়া যায়, এক্সক্লামেশনও দেওয়া যায়, বাক্য বলা বা লেখার অনুপাতে কোন কনটেক্সটে বোঝাচ্ছে তার উপর নির্ভর করে। সো ওয়াও ইউ আর সো ইন্টেলিজেন্ট, মানে তুমি কি, মানে ওয়াও অর্থে ব্যবহৃত হয় যে তুমি কতটা ইন্টেলিজেন্ট, মেধাবী, বুদ্ধিমান আর কি। তো এইগুলো গেল। এই বাক্যগুলো কি করে লিখতে হয় বললাম, মানে এগুলো একটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স, তার আগে একটা যোগ করে দিতে হয়, অর্থাৎ এই এক্সক্লামেশন অ্যালাস লিখি, অ্যালাস হুররে, এই ধরনের আর কি, ডট 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 চলবে, এই ধরনের ইয়ে প্লাস অ্যাসার্টিভ। এটাও কিন্তু অপটেটিভের মতোই অ্যাসার্টিভের একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। অ্যাসার্টিভ যোগ করে কিন্তু আমি বাক্যগুলো বানালাম, প্রত্যেকটা বাক্য কিন্তু তাই বানাচ্ছি। এবার আরেক ধরনের জিনিসে আসা যাক, সেটা হচ্ছে কিছু কিছু বাক্য আছে সেটা আমরা অ্যালাস হুররে বোঝালাম, এরকম কিছু বোঝালাম, তার মধ্যে বোঝায় হোয়াট আর হাউ কি। হোয়াট আর হাউ আমি জানি, WH ওয়ার্ডে লিখেছিলাম, WH হলো হাউ আর ইউ বা হোয়াটস ইউর নেম। তো এই ধরনের ওখানে বোঝায়, সেখানে লাস্টে একটা বিষয়, সরি প্রশ্নসূচক চিহ্ন ব্যবহৃত হয়, প্রশ্ন বোঝায় সেই বাক্যগুলো দিয়ে। এখানে কিন্তু আমি হোয়াট হাউ এগুলোকে একটা অন্য, আমি এই গাড়িতে লিখবো না, কোনটাকে হেডিং দিয়েছি, হোয়াট হাউ লিখে রাখি, হোয়াট হাউ। এইটা আমার একটা সিম্পল অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ড দিয়ে দিচ্ছি, ওয়ার্ড, সেটা হচ্ছে what are majestic, আচ্ছা লিখলেও কোনো অসুবিধা নেই, মানেটা বলে দিচ্ছি, majestic mountain, Himalaya is, what a majestic mountain Himalaya is, মানে এটা কি রাজকীয় একটা পর্বত হিমালয়। হিমালয়ের সৌন্দর্যকে আমরা ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা করছি, কিভাবে সেটার বাক্য চেঞ্জটা দেখাচ্ছি। বাক্যটা ফার্স্টে কিন্তু ওয়ার্ড এসছে, ওয়ার্ডের পরে লিখলাম ম্যাজেস্টিক মাউন্টেন হিমালয়া, হিমালয়টা এসছে পরে, সাবজেক্ট যেটা মানে হিমালয়া সেটা পরে এসছে, এবং এই যে ওয়ার্ডটা চলে গেছে একদম লাস্টে, চলে গিয়ে এক্সক্লামেশন হয়েছে, এইটা এই
mountain Himalayas বা what a wonderful land it is, what a wonderful land it is, এটা চলে গেছে, পরে ইসটা চলে গেছে সবার লাস্টে, দিয়ে এক্সক্লামেশন আছে। হাউ দিয়ে এটা লিখি, হাউ হ্যাপি ইউ আর, এটাও কিন্তু ভার্বটা চলে গেছে লাস্টে, হাউ চলে এসেছে ফার্স্টে, তারপরে হ্যাপি ইউ এর পরে আরটা আছে, ঠিক সাবজেক্টের পরে ভার্বটা আছে। হলো এটা। তো এটা দেখালাম। তো এইরকম ভাবে যদি একটা লেন্থি সেন্টেন্স হয়, হোয়াট ম্যাজিক মাউন্টেন হিমালয়া, এরকম ভাবে চলতে থাকলো সেন্টেন্সটা কিন্তু চলতে লাস্টে ভার্বটা বসে, মানে সব সময় যে সাবজেক্টের পরে বসে তার কোনো মানে নেই। এক সময় হয় কি সব কিছু লেখা হয়ে গেল, তারপর লাস্টে আমার ভার্ব বসলো, বসে এক্সক্লামেশন হলো। এই ধরনের বাক্য হয়। তো 5টা বাক্য সম্পর্কে আমি বললাম। তারপর আর একটা জিনিস একটা টপিকের মধ্যে বাকি আছে, সেটা হচ্ছে নেগেটিভ। 5 ধরনের বাক্য দিয়ে আমি শুনলাম, তখন মনে নেই কিছু নেগেটিভ কিছু নেই, মানে এটার উল্টোটা হবে অবশ্যই আছে। নেগেটিভ ফর্ম কাইন্ডস অফ সেন্টেন্স ইজ ডান, এটারই একটা স্পেশাল পার্ট বলা যেতে পারে যদিও, তবু আলাদা করে মনে রাখা ভালো। সেটা হচ্ছে নেগেটিভ ফর্ম। নেগেটিভ ফর্ম মানে না বোঝায়, যেগুলো না বোঝায় এমন বাক্য। নেগেটিভ ফর্ম হ্যাঁ বাচক থেকে কি করব, আমি নেগেটিভ ফর্ম যখন করতে হবে তখন আমি হ্যাঁ বাচক বাক্য থেকে চেঞ্জ করব না বাচকে, না বোঝায় এমন বাক্যতে। হলো। তো এটা যেভাবে করা যেতে পারে, এক ধরনের ফার্স্ট ধরনটা বলছি, তো সেকেন্ড ধরনটা একটু কমপ্লেক্স, মানে ফার্স্ট ধরনটা বুঝে গেলে সেকেন্ড ধরনটা বুঝতে সুবিধা হবে বলে আমি মনে করি। সো ফার্স্ট ধরন নাম্বার ওয়ান হচ্ছে, আমি একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সদর্থক বাক্য যাকে বলে বাংলা, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স লিখি। আমার শুধু গুডবারই মনে পড়ে, যদিও আমি এটা অন্য কিছু লিখি। ওকে, I will go to school tomorrow. I'll go to school tomorrow. ঠিক আছে, অ্যাফার্মেটিভ বলে। এটা নেগেটিভটা বলবো। এটা নেগেটিভ করতে গেলে আমি কাল স্কুলে যাব, ভবিষ্যৎ বোঝাচ্ছে আমি কাল স্কুলে যাব। তো আমি এটা নেগেটিভ করতে গেলে কি বলবো, আমি কাল স্কুলে যাব না। তো নেগেটিভটা হবে নট যুক্ত হবে কোথায়, সেটা হচ্ছে এই যে থাকবে উইল, কুড, ক্যান, ডু, এগুলো থাকবে, শ্যাল, এগুলোর পরে ইজ, যা কিছু ভার্ব থাকবে এইটার মাঝখানে বসবে। যেমন আই উইল নট গো টু স্কুল, আই নট গো টু স্কুল, তারপরে পরপর হবে এরকম ভাবে যাবে, আই ডু নট, এরকম আই ডু নট, আই উইল নট, আই কুড নট, আই শুড নট, এরকম যাবে, এরকম হবে। এটা হচ্ছে ফার্স্ট ধরনের দেখালাম। উইল, এটা উইল দিয়ে রেখেছি। উইলের পরে ডু নট হলো, ক্যান নট, কুড নট, শুড নট, শ্যাল নট, এরকম অনেক বাক্য আছে। শুধু নটটা যুক্ত হবে এই পরের ভার্বটার আগে, এই যে ভার্বগুলো থাকবে তার পরে আর এর আগে যুক্ত হবে নটটা। তো হলো এই ফার্স্ট ধরনটা দেখিয়ে দিলাম। ফার্স্ট ধরনটা আশা করি বোঝা গেছে, খুবই ইজি, জাস্ট এটা না যুক্ত হয়ে যাবে। সেকেন্ড ধরনটা দেখাই। সেকেন্ড ধরনটা হচ্ছে, অনেক সময় আমার বাক্য থাকে, সেই বাক্যগুলোয় আমি অর্থটা চেঞ্জ করবো না। যেমন এখানে আমি অর্থটা চেঞ্জ করে দিচ্ছি যে আমি স্কুলে যাবো, আমি স্কুলে যাবো না, অর্থটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি এমন ধরনের বাক্য বলবো সেখানে অর্থটা একই থাকবে, কিন্তু নেগেটিভ দিয়ে নট, নাইদার এই কথাগুলো আসবে। নাইদারটা এখন আমি ইউজ করছি না, ওটা একটু হায়ার লেভেলে। তো আমি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে নট ইউজ করছি। কিভাবে দেখাচ্ছি, ওকে, নট ইউজ করবো, একটা নাম ভাবছিলাম আর কি, শ্যাম
is a গুড বয়। গুড বয় দিয়ে সবচেয়ে প্রিমিটিভ যেটা এক্সাম্পল, এটা দিয়ে সব বোঝা যায়। গুড বয় সাধারণ একটা কথা দিলাম, শ্যামটা ভালো ছিল। তো আমি এবার বলবো যে এটা না যে শ্যাম খারাপ ছিল, আমরা কিন্তু বাংলা অনুষ্ঠানে বলে থাকি যে এটা না যে সে খারাপ, তো আমি এটা না যে সে খারাপ মানে কি সে ভালো, তো এটা আমি ইউজ করবো এরকম ভাবে। তারপরে কি আমি মিনিংটা কিন্তু সেম রাখছি, আমি আগেরবার মিনিংটা চেঞ্জ করে দিয়েছিলাম যে স্কুলে যাবো না, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিং, কিন্তু এখানে আমি মিনিংটা কিন্তু সেম রাখছি যে ইজ আ গুড বয়, ইটস নট দ্যাট ইজ আ ব্যাড বয়, দুটো নেগেটিভ করে দিচ্ছি, দেখাচ্ছি। It is not that Sham is a bad boy। আমি কিন্তু গুডটাকে চেঞ্জ করে দিচ্ছি, গুডের উল্টোটা লিখে দিচ্ছি, মানে এটা না যে শ্যাম খারাপ তার মানে শ্যাম ভালো। তারপর আরেকটাও আছে, এটা যেমন লেখা যায় তেমনি আরেকটা জিনিসও লেখা যায়, শ্যাম is not a bad boy, মানে শ্যাম কিন্তু বাজে ছেলে নয়। এটা নয় যে শ্যাম বাজে ছেলে, শ্যাম কিন্তু বাজে ছেলে নয়, এটাও কিন্তু লেখা যায়। শ্যাম ইজ এ গুড বয় যখন আমি একই অর্থ রেখে নেগেটিভ নট ইউজ করেছি, এখানে ইট ইজ নট দ্যাট ইউজ করেছি, গুডটাকে চেঞ্জ করে ব্যাড করে দিয়েছি, তো এটাও লেখা যায়। এটাই বলার দরকার ছিল। অবশ্যই এটা একটা জিনিস মনে রাখা দরকার যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ ফর্মে সাধারণত নাউনের পূর্বে নট এবং প্রোনাউনের পরে নট বসে সাধারণভাবে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই কালিতে লিখবো না, এই কালিতে লিখি ইন্টারোগেটিভে কি হয়, নেগেটিভে নাউনের আগে নট, সাধারণভাবে প্রোনাউনের পরে নট, সাধারণভাবে জেনারেলি সাধারণভাবে লিখে রাখি, সাধারণভাবে এটা হয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে জিনিসটা একটা উদাহরণ দিচ্ছি, কি লিখি প্রথমে নাউনটা দেখাই, নাউনের আগে নট, আমি ফার্স্ট গুলো মুছে দিচ্ছি, হ্যাঁ বাচক না বাচক, ওটা আশা করি বোঝা গেছে কিভাবে লিখলাম। তো এর পরেরটা লিখছি, নাউনের আগে নট বসে, প্রোনাউনের পরে নট বসে, তো এটা লিখছি, এটা হচ্ছে এর নট বসে, ইজ নট অমল is a teacher, no teacher দিব না, is a student। এখানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাউনের আগে বসেছে নাউন প্রোনাউন এগুলোকে পরে পড়াবো, পার্সোনাল স্পিচ যখন আমি এর পরেই শুরু করবো তখন পার্সোনাল স্পিচে আমি নাউন প্রোনাউন এগুলো সব আলাদা আলাদা করে বলবো। তো নাউনের ক্ষেত্রে যারা জানে তাদের জন্য বলছি, নাউনের ক্ষেত্রে কিন্তু জেনারেলি আগে নটটা বসে, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে দেখাচ্ছি is not a good player, is he not a good player, তার মানে হচ্ছে এই যে প্রোনাউন হি এর পরে কিন্তু নটটা বসেছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়, যেটা বলছি জেনারেলি সাধারণভাবে এটাই দেখা যায়, নাউনের আগে নট বা নেগেটিভ সেন্সটা নেগেটিভ জিনিসটা বোঝাচ্ছে আর প্রোনাউনের পরে। তো এটা হয়ে গেল। তো এটার সাথে সাথে আমার আজকের ক্লাসটা কমপ্লিট হলো। পরের দিন থেকে এটা তো মোটামুটি অল কমপ্লিট বলাই যেতে পারে, প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা। তো পরের দিন আমি পার্টস স্পিচ শুরু করব। নেক্সট ডে আমি শুরু করব পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন প্রোনাউন এগুলো
আশা করি সেই ভিডিওগুলো এগুলোর মতোই হেল্পফুল হবে। তো যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকেই যারা এই ভিডিওটা দেখেছেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক 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 ভালো ভালো ভিডিও আপনারা পেতে চলেছেন, তো তার জন্য অবশ্যই এইটুকু করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলেছি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।